সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই দুঃখ প্রকাশ করছি কিছুক্ষণ দেরি হওয়ার জন্য। আজকে আমি ডক্টর মোহাম্মদ আজিজুল হক মানিক, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে আমার নেকের উপর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব আজকে। একটু কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানালে আমি শুরু করব এখনই। আজকে ইম্পর্টেন্ট একটা টপিকের আমার টাইটেল হচ্ছে আজকে টপিকের নেক স্পেস ইনফেকশনস। এটা খুবই আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট বা যে কোনো লেভেলে এটা নেক্সট ইনফেকশনস যেগুলো আছে বিভিন্ন ধরনের আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় যে কোনো ধরনের রিটেন ভাইভা বা যে কোনো পরীক্ষায় নেক্সট ইনফেকশন থেকে এটা রিটেনেও অনেক কিছু আছে, আন্ডার গ্রাজুয়েট লেভেলও পোস্ট গ্রাজুয়েট লেভেলও এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেক ধরনের দেখা যায়। আশা করি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। প্রথমেই নেক স্পেস আমরা জানি যে প্রথমে যখন আমরা অ্যানাটমি পড়েছিলাম যে নেকের বেশ কিছু স্পেস থাকে আমাদের, যে নেকটা যেটা থাকে সামনের দিকে, যে এটা কয়েকটা কাভারিং এর মাধ্যমে বিভিন্ন ফাশাল স্পেসে এটা ভাগ হয়ে থাকে এবং এই ভাগটা থেকেই বিভিন্ন ধরনের উপর থেকে নিচে আমাদের কয়েকটা বিভিন্ন স্পেস থাকে। এই স্পেসেই যদি কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন হয় সেটা থেকে কিছু যখন ডিজিজ হয় এগুলার কিভাবে ট্রিট করতে হয় এবং এগুলাকে প্রেজেন্টেশন কিভাবে, সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। কমনলি যেগুলো আমরা ওয়ার্ডে ইউজুয়ালি পাই, আমরা জানি যে নেকের যে কয়েকটা কাভারিং এর মাধ্যমে নেক থাকে, এটার যে আমরা যে এই সার্ভাইকেল ফাসা যেটা আমরা বলেছিলাম, সুপারফিশিয়াল এবং ডিপ সার্ভাইকেল ফাসা, আমরা এটা অ্যানাটমি যখন পড়েছি আমরা জেনেছি যে সুপারফিশিয়াল যে ফাসা থাকে তার নিচে ডিপ সার্ভাইকেল ফাসা থাকে। ডিপ সার্ভাইকেল ফাসার আবার কতগুলা লেয়ার থাকে, মানে কয়েকটা র্যাপিং এর মতো সে নেকটাকে, সে নেকের যে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার গুলা থাকে এই পিকচারে দেখা যাচ্ছে, এগুলাকে কাভার করে রাখে ইনভেস্টিং লেয়ার, প্রিট্রাকিয়াল, প্রিভার্টিব্রাল এই লেয়ারের মাধ্যমে। এগুলাতে ডিটেলস যাব না। আমরা নেক্সট স্পেস, আমরা কি কি ধরনের নেক্সট স্পেস আছে সেটা আমরা জানি যে কয়েকটা ইম্পর্টেন্ট, যেগুলো সাবমেন্টাল স্পেস, সাবমেন্ডিবুলার স্পেস, প্যারোটিড, পেরিটনসিলার, প্যারাফেরেঞ্জিয়াল, রেট্রোফেরেঞ্জিয়াল এগুলা। এবং এই সব স্পেসে যে ধরনের ইনফেকশন হয়, পেরিটনসিলার অ্যাবসেস, প্যারোটিড অ্যাবসেস বা রেট্রোফেরেঞ্জিয়াল, এগুলা খুবই ইম্পর্টেন্ট আন্ডার যে কোনো পরীক্ষায় বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলা নিয়ে আমরা এই ধরনের দেখা যায় কেস বা এই ধরনের যে কোনো পরীক্ষায় এগুলো আসে। এই ছবিতেও একটু শর্টলি অ্যানাটমি আমি একটু দেখাচ্ছি। এটা আগে আমরা যখন অ্যানাটমি পড়েছি দেখেছি, এই যে সাবমেন্টাল স্পেস এই ছবিতে দেখা যাচ্ছে। এইখানে দেখা যায় সাবলিঙ্গুয়াল, মানে এই টাংটা যেটা থাকে তার নিচে সাবলিঙ্গুয়াল স্পেস থাকে। এখানে এই যে প্যারাফেরেঞ্জিয়াল স্পেস, এটা যদি ফেরিংস হয় এটার পাশে যে লাল মার্কিং করা এটা প্যারাফেরেঞ্জিয়াল স্পেস। প্রিভার্টিব্রাল স্পেস রেট্রোফেরেঞ্জিয়াল, এটা যদি ফেরিংস হয় এটার পিছন দিকে যে স্পেসটা সেটাকে বলে রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস। এগুলা ডিটেলসে যাচ্ছি না আমি। এখানেও একটা ক্রস সেকশনের ছবি যেখানে দেখাচ্ছে যে এটা আসলে ওই যে হাফ ম্যান্ডিবল থেকে এখানে যে বাক্যোফেরেঞ্জিয়াল ফাসা থাকে, ফেরিঙ্গোবেজিলার ফাসা, বাক্যোফেরেঞ্জিয়াল ফাসা, এখানে টনসিলের পর থেকে যেই লেয়ার গুলা স্টার্ট হয়, এখানে মিডিয়াল টেরিগয়েড, লেটারাল টেরিগয়েড, মেন্ডিবল থাকে, প্যারোটিড থাকে, এইভাবে ভাগ করা হয়েছে অ্যানাটমি। এই যে আমরা যখন ফাসা দেখি এখানে যে ফেরিংস এর পিছনে রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস, বাক্যোফেরেঞ্জিয়াল মাসেল এবং প্রিভার্টিবালের মাঝখানে এই যে স্পেসটা রেট্রোফেরেঞ্জিয়াল আলার ফাসা থাকে, এগুলো থাকে অ্যানাটমিক্যাল। এবার আমি মেইন টপিকে যাই। আমরা খুব কমনলি যেটা আমরা এটা পরীক্ষায় আসে যে পেরিটনসিলার স্পেসে যে ইনফেকশন হয় তাকে আমরা বলি পেরিটনসিলার অ্যাবসেস, যার আরেকটা নাম হচ্ছে কুইন্সি আমরা জানি। এবং পেরিটনসিলার অ্যাবসেস এটা আমরা খুব কমনলি দেখা যায়, আমরা পাই রোগীদের বিভিন্ন ধরনের। এবং এটা পেরিটনসিলার নাম থেকেই বোঝা যাচ্ছে, মানে টনসিলের পেরিফেরিতে যেই ধরনের ইনফেকশন হয়, কোনো ইনফেকশন হয়ে যদি কোনো অ্যাবসেস ফরমেশন হয়, মানে পাস তৈরি হয়, সেটাকে আমরা বলি পেরিটনসিলার অ্যাবসেস। এটা কাকে বলে যদি সংজ্ঞা, এটা কিন্তু অনেককেই ধরা হয় যে হোয়াট ইজ কুইন্সি বা হোয়াট ইজ পেরিটনসিলার অ্যাবসেস। এটা হচ্ছে কালেকশন অফ পাস লাইস বিটুইন দ্য ক্যাপসুল অফ দ্য টনসিল এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। আমরা জানি টনসিলটা একটা টনসিলার বেড, মানে যেখানে একটা বিছানার মতো কয়েকটা লেয়ারে যেটা তৈরি হয় টনসিলার বেড, এর উপরে টনসিলটা থাকে
টনসিলের পেরিফেরিতে যে অ্যাবসেসটা ফরমেশন হয়, মানে টনসিলটা শেষ কোথায়, মানে সে ক্যাপসুলের মাধ্যমে সে পার্শিয়ালি ক্যাপসুলেটেড থাকে, ক্যাপসুলের মাধ্যমে সে এটা সেপারেটেড করা থাকে। দ্যাট মিনস ক্যাপসুল এবং যে ফেরিঞ্জিয়াল মাসেল, সুপিরিয়র কনস্ট্রিক্টর যে মাসেল থাকে, এর মাঝখানে যেই অ্যাবসেসটা ফরমেশন হয় তাকে আমরা বলি পেরিটনসিলার অ্যাবসেস। মানে নাম থেকেই বোঝা যাচ্ছে টনসিলের পেরিফেরালি যে অ্যাবসেস হয় পেরিটনসিলার অ্যাবসেস। এই পেরিটনসিলার অ্যাবসেস দেখেন এটা কেন হয়, এটা কমনলি আমরা জানি যে কিছু কমন আমাদের মুখে কিছু নর্মাল ফ্লোরা থাকে, আমাদের যে কোনো আপার এয়ারওয়েতে আপার যেই রেসপিরেটরি ট্র্যাক্ট আছে এগুলোতে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। এবং এটার পজিটিভ অর্গানিজম যদি আমরা চিন্তা করি, যে কোনো ওরাল ক্যাভিটির, মানে ওরাল ক্যাভিটির আশেপাশে কোনো ইনফেকশন মানেই হচ্ছে তার সাথে অ্যারোবিক এবং অ্যানারোবিক অর্গানিজম। কারণ যেহেতু আমাদের অ্যানারোবিক অর্গানিজম অনেক থাকে, এগুলা এইখানে দেখা যায় দুইটা অর্গানিজম সবসময়, যে কোনো অ্যাবসেস লাডুইস ক্যানজানা হোক অন্যান্য অ্যাবসেস হোক, মানে সবগুলোতে দেখা যায় অ্যানারোবিক অর্গানিজম খুব থাকে। এবং এই জন্য দেখা যায় আমরা জানি যে মানে গ্যাস ফর্মিং অর্গানিজম আমরা অ্যানারোবিক গুলাকে বেশি মনে করি। এই জন্য দেখা যায় ওরাল ক্যাভিটিতে বা যে কোনো ধরনের ইনফেকশন, টনসিলে ইনফেকশন হয়েছে বা আপনার পেরিটনস যে কোনো অ্যাবসেস হয়েছে বা আপনার যে কোনো ধরনের রেট্রোফেঞ্জ, এগুলাতে খুব দুর্গন্ধ হয়, মানে মুখ থেকে একটা বাজে একটা দুর্গন্ধ আসে। এই জন্য আমরা এই জন্য যে কোনো ইনফেকশনে দেখা যায় অ্যানারোবিক অর্গানিজম থাকে ওরাল ক্যাভিটি রিলেটেড ফেরিংস এর আশেপাশে যে ধরনের ইনফেকশন গুলো হয়। এবং এটার কমনলি কি আমরা জানি যে আমরা জানি যে টনসিল হইলে টনসিলে একিউট টনসিলাইটিস থেকে পরবর্তীতে হয়, কিন্তু এটা পোস্ট গ্রাজুয়েটদের কিন্তু এটা ধরা হয় যে অ্যাকচুয়ালি টনসিলের যে এই পেরিটনসিলার অ্যাবসেস যে হয় কুইন্সি, এটার অন্যতম একটা কারণ হচ্ছে মাইনর সেলাইভারি গ্ল্যান্ড থাকে সুপ্রাটনসিলার ফসাতে, যার নাম হচ্ছে ওয়েবার্স গ্ল্যান্ড। ওয়েবার্স গ্ল্যান্ডের যদি ইনফেকশন হয় তাহলেই কিন্তু পেরিটনসিল অ্যাবসেস, এটা ইউজুয়ালি এটা থেকেই হয়। ক্রনিক একিউট টনসিলাইটিস থেকেও কমনলি হয়, এটা হতে পারে, কিন্তু ওয়েবার্স গ্ল্যান্ড বলে যেটা সুপ্রাটনসিলার ফসায় থাকে, এটাকে এটা থেকে এটার ইনফেকশনের জন্য পেরিটনসিলার অ্যাবসেস ফরমেশন হয়। এবং এই কুইন্সি যেটা আরেকটা নাম, আমরা পেরিটনসিল অ্যাবসেস জানি, এটা ইউজুয়ালি কিভাবে হয় আমরা যদি টনসিলাইটিস থেকে আমরা চিন্তা করি, যে আমরা জানি টনসিলের গায়ে অনেকগুলা ছোট ছোট গর্ত থাকে, বড় যে গর্তটা সেটাকে আমরা বলি যে পোরটা থাকে ক্রিপ্টা ম্যাগনা থাকে। এখন দেখা যায় ইন্ট্রাটনসিলার যখন এই ক্রিপ্টা ম্যাগনা এই ওপেনিংটা বন্ধ হয়ে যায়, তখন যে ইনফেকশন হয়ে তার ইন্ট্রাটনসিলার অ্যাবসেস ফরমেশন হয়, এটা বার্স্ট হয়ে ক্যাপসুল ভেদ করে পিছনে চলে গেলে যখন ক্যাপসুলে পেরিটনসিলাইটিস হয়, তারপরে পেরিটনসিলার অ্যাবসেস হয়। দ্যাট মিনস প্রথমে টনসিলে ইনফেকশন হলো, টনসিলার ক্রিপ দিয়ে সে ভিতরে ঢুকলো, ইন্ট্রাটনসিলার অ্যাবসেস ফরমেশন হলো, তারপরে পেরিটনসিলাইটিস যে কাভারেজ ইনফ্লামেশন হলো, এবং এরপরে ক্যাপসুলের বাইরে যখন চলে আসবে সে, দ্যাট মিনস মানে ক্যাপসুলের পেরিফেরিতে, তখনই পেরিটনসিলার অ্যাবসেস ফরমেশন করবে। এখানে অর্গানিজম সেম, টনসিলেক্টমি মানে টনসিলাইটিসের যে ধরনের অর্গানিজম থাকে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্টাফিলোকক্কাস, অ্যানারোবিক অর্গানিজম যেগুলো ব্যাকটেরিয়াস, পেপটোস্ট্রেপ্টোকক্কাস, এগুলোর মাধ্যমে সাধারণত পেরিটনসিলার অ্যাবসেস ফরমেশন হয়। তাহলে কুইন্সি কি আমরা জানলাম, কিভাবে হয় জানলাম, কারণ কি জানলাম, ক্লিনিক্যাল ফিচার মোটামুটি সেম। আপনি মুখে একটা টনসিলের মধ্যে ইনফেকশন হয়েছে, এটা খুব ইউজুয়ালি কমনলি আমাদেরও কিন্তু এই ধরনের ইনফেকশন হয়। আমরা যখন সবারই কেউ না কেউ টনসিলাইটিসে আমরা ভুগছি, আমরা জানি কি ধরনের গলায় ব্যথা হয়, থ্রোট পেইন, অডাইনোফেজিয়া হয়। এবং যেহেতু একটা পেরিটনসিল অ্যাবসেস হয়ে একটা টনসিলটা বিশাল বড় হয়ে যায়, তখন দেখা যায় আমাদের যেহেতু রেজোনেটিং চেম্বার আমাদের ওরাল ক্যাভিটি ওরোফেরিংসটা থাকে, ভয়েস প্রবলেম, এই জন্য তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। হট পটেটো ভয়েস কেন, হট পটেটো ভয়েস কেন বলা হয়, যেহেতু তার ভিতরে যদি একটা আমরা গরম মানে আলু যদি আমরা ধরেন হঠাৎ করে গিলে ফেলতে চাই, গলার পিছনে গেলে তখন আমরা কথা বলার সময় দেখা যায় একটা মাফলড টাইপের একটা ভয়েস তৈরি করি, এটাকে বলা হয় হট পটেটো। যেহেতু একটা বড় একটা ইনফেক্টেড একটা টনসিল পিছন দিকে থাকে এবং সে মোটামুটি ওরোফেরিংসে কভার করে রাখে, তখন দেখা যায় হট পটেটো ভয়েসের মতো একটা ভয়েস তৈরি। এগুলা আমাদের ক্লিনিক্যালি সেই ধরনের সিমটম নিয়ে আসবে। তার মুখ থেকে প্রচন্ড, যেহেতু অ্যানারোবিক অর্গানিজম থাকে, খুব দুর্গন্ধ আসবে, হা করলে নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ আসবে। ইয়ারেক, যেহেতু আমরা জানি রেফারডটাল যে হয়, কানে ব্যথা নিয়ে আসবে, সে বলবে যে আমার গলা ব্যথা আছে, কানেও ব্যথা আছে। এবং অনেক সময় এখানে যদি সে টেরিগয়েড মাসেল গুলাকে ধরে ট্রিসমাস ডেভেলপ করতে পারে। দ্যাট মিনস দ্যাট আর দ্য সিমটমস, মানে এই ধরনের রোগী বলবে আমার গলা ব্যথা, খেতে পারতেছে না, ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কথা বলতে গেলে সে মাফলড ভয়েস এইভাবে করতেছে, দুর্গন্ধ নিয়ে আসতেছে, কথা বলার সময় তার ফাউল স্মেল পাচ্ছে, এরকম। এবং এক্সামিন করলে দেখেন, এই ছবিটা দেখলে বোঝা যাবে একদম টিপিক্যাল। যখন আমরা দেখবো হা করাইলে রোগীর গলা ব্যথা, হা করাইলে দেখবে এক পাশে টনসিল ফুলা,
ইউনিলেটারাল এনলার্জমেন্ট অফ টনসিল এবং রেডেন্ট কনজেস্টেড হয়ে আছে এক পাশে, এরকম যদি হয় আমরা বুঝবো যে এখানে হয় তার পেরিটনসিলাইটিস হয়েছে অথবা তার পেরিটনসিলার অ্যাবসেস, মানে একটা পাশে তার হয়। ইউনিলেটারাল এনলার্জমেন্ট অফ টনসিলের একটা কারণ কিন্তু পেরিটনসিলার অ্যাবসেস বা পেরিটনসিলাইটিস, ঠিক আছে। এবং এটা কি দেখা যায় যেহেতু এবং তার কাছাকাছি ইউভুলা থাকে, ইউভুলাটাও সোলেন থাকে এবং সে পুশ করে এটাকে এমন ভাবে পুশ করে রাখে যে এটা পুশড হয়ে সে অপোজিট সাইডে এটা চলে যায়, মানে ইভুলাটা, এবং এটা ইডিমাটা সোলেন হয়ে থাকে। এবং সফট প্যালেটটাও খুব সোলেন, পেশেন্ট খুব ইয়া থাকে এবং দেখা যায় যেই পাশে হয় ওই পাশে জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডটাও খুব টেন্ডার থাকে। এবং অ্যাবসেস হলে দেখা যায় তার টর্টিকোলিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। এখন আমরা কিন্তু অনেক সময় এটা মিসগাইড করি যে আমরা রুগী হা করে দেখি যে রুগীর টনসিল বেশ বড়, কিন্তু এটা আদৌ কি অ্যাবসেস ফর্মেশন হয়েছে নাকি হয়নি এটা কেন বুঝতে পারেন। মানে যেটা হয় নাই, মানে অ্যাবসেস ফর্মেশন হওয়ার জাস্ট আগের স্টেজে যখন রুগী আসবে সেটাকে আমরা পেরিটনসিলাইটিস বলি। এরপরে পেরিটনসিলার অ্যাবসেস হয়, আমি প্যাথোফিজিওলজির সময় বলেছি। এটা আমরা অনেক সময় আমরা কি করি, একটা নিডল অ্যাসপিরেট করি, আমরা চেষ্টা করি আমরা যখন ইভুলা আপার পোলের ওইদিকে আপার পিলারের ওইখানে আমরা একটা এক ধরনের নিডল 10 cc বা যে কোনো সিরিঞ্জে ই করলে যদি দেখি যে পাস আসে তাহলে আমরা বুঝতে পারবো কুইন্সি। কিন্তু সব রোগীর ক্ষেত্রে কিন্তু রোগী কোঅপারেট করবে না যে নিডল ইন্ট্রোডিউস করে আপনি পাস নিয়ে আসতে পারবেন, এটা না। কিন্তু যদি আমরা মনে হয় যে তার অ্যাবসেস ফর্মেশনের পূর্ব মুহূর্তে আছে তাহলে এটা পেরিটনসিলাইটিস। এগুলো অনেক সময় দেখা যায় অ্যাবসেস ফর্মেশন হলে অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। আমরা অ্যান্টিবায়োটিক দেই সাধারণত একটা ব্রড স্পেকট্রাম সেফালোস্পোরিন গ্রুপের, যেহেতু অ্যানারোবিক অর্গানিজম মেট্রোনিডাজোল আমরা সব সময় দিই এই ধরনের। তো সাথে যেহেতু রোগী খেতে পারে না, অনেক সময় হসপিটালে এটা কিন্তু একটা ইমার্জেন্সি, একটা যে কোনো ধরনের অ্যাবসেস ফর্মেশনাল পেরিটনসিলাইটিস বা পেরিটনসিলার অ্যাবসেস এগুলো হলে আমরা হসপিটালে এডমিট করব। পেশেন্টকে আমরা বলবো সে যেহেতু খেতে পারে না অনেকদিন, ডিহাইড্রেটেড থাকতে পারে, পেশেন্টকে আইভি ফ্লুইড দিব, পেইন থাকলে পেইন কিলার দিব, আমরা একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, বোথ কাভারিং দ্য অ্যারোবিক এবং অ্যানারোবিক দুইটা কাভার করে এরকম একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব। তারপর হচ্ছে যেমন আমরা ইউজুয়ালি সেফট্রাক্সন ইউজ করতে পারি, মেট্রোনিডাজোল অ্যাড করি, সাথে আমরা যেহেতু মুখে একটা ইনফেকশনের মতো থাকে একটা অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিই, এগুলো করতে পারি। এবং স্পেসিফিক ট্রিটমেন্ট কি, যদি অ্যাবসেস ফর্মেশন হয় আমরা ইনসিশন এন্ড ড্রেনেজ, যে কোনো অ্যাবসেশন, বডিতে কোনো ধরনের অ্যাবসেস আছে, অ্যাবসেস মিন্স হচ্ছে একটা রিজার্ভার অফ দা অর্গানিজম। সো এটা আপনি যতক্ষণ ইভাকুয়েট না করবেন, না বের করতে পারবেন, ততক্ষণ কিন্তু অ্যান্টিবায়োটিক সে ডিফেন্ড করতে পারবে না, তার যে ইনফেকশনকে সে কন্ট্রোল করতে পারবে না। সো আমাদের অবশ্যই ইনসিশন এন্ড ড্রেন করতে হবে, এটা হচ্ছে তার স্পেসিফিক ট্রিটমেন্ট। এবং ইনসিশন এবং ড্রেনিং সাইট, এটা পেরিটনসিলার অ্যাবসেসে আমরা এটা কিন্তু কমনলি জিজ্ঞেস করা হয় যে কিভাবে কুইন্সি বা আমরা পেরিটনসিলার অ্যাবসেস আমরা ড্রেন করি। এটা আমরা ইউজুয়ালি সিটিং পজিশনে করি, পেশেন্টকে সিটিং পজিশনে উইথাউট অ্যানেস্থেশিয়া অথবা আমরা লোকালি অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা করতে পারি। কিন্তু অ্যাবসেসে দেখা যায় অনেক সময় অ্যানেস্থেশিয়া দিয়ে কাজ করে না, উইথাউট অ্যানেস্থেশিয়া আমরা করি, কারণ অনেক সময় স্প্রে বা এগুলো ইউজ করলে পেশেন্টের অ্যাসপিরেট করার একটা চান্স থাকে। এখন ইনসিশন আমরা কোথায় দিব, এটা কিন্তু খুব কমনলি একটা আস্ক কোশ্চেন, যেটা জিজ্ঞেস করা যে পেরিটনসিলার অ্যাবসেসে আমরা কোথায় দিব। এখানে আমরা বেজ অফ দ্য ইউভুলা যেটা থাকে, বেজ অফ দ্য ইউভুলা, এই যে দেখেন বেজ অফ দ্য ইউভুলাতে একটা হরাইজন্টাল লাইন আমরা টানি, তারপরে একটা ভার্টিক্যাল এন্টেরিয়র পিলার বরাবর আরেকটা লাইন টানবো ইমাজিনারি আমরা রোগীকে হা করে, এবং এই দুইটা লাইন ইমাজিনারি যেখানে ক্রস করবে আমরা ওইখানে একটা ইনসিশন দিয়ে আমরা ড্রেন করব। এবং এখানে ইনসিশনটা আমরা কিভাবে দিই, সবসময় আমরা ইউজুয়ালি আমরা যখন প্র্যাকটিক্যালি 11 নাম্বার ব্লেড ইউজ করি, কারণ এটা শার্প একটা ব্লেড, পয়েন্টেড থাকে এবং গার্ডেড। আমরা অনেক সময় মাইক্রোপোর পেঁচাই নেই বা দেখা যায় আমরা একটা গার্ড থেকে, কারণ হুট করে আমরা দিতেছি দেখা গেল একদম ভিতরে ঢুকে গেছে, অনেক দূর ভিতরে চলে গেছে, তখন দেখা যায় পেশেন্টের অন্য কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। এই জন্য আমরা একটা গার্ডেড নাইফ দিয়ে আমরা ইউজ করি, ইউজুয়ালি 11 নাম্বার আমরা, যেহেতু এটা পয়েন্টেড টিপ থাকে। এবং এখানে আমরা ওই যে ম্যাক্সিমাম বালস যেখানে থাকে, যেটা ওই মার্কিং আমরা বেজ অফ দ্য ইউভুলা এন্টেরিয়র বর যেটা যেখানে ক্রস করবে সেখানে আমরা দেই। এবং ইনসিশনটা দিয়ে আমরা একটা সাইনাস ফোর্সেপ বা আর্টারি ঢুকিয়ে আমরা ই করব, পেরিটনসিলার যে ক্যাপসুল এবং এর মাঝখান থেকে অ্যাবসেস গুলো ওই দিক দিয়ে বের হয়ে আসবে। অনেক সময় রিপিটেড প্রয়োজন হয়, মানে দেখা যায়। এবং আমরা সাথে অবশ্যই এই ধরনের কাজ করার সময় আমরা রোগীকে কাউন্সিল করে, এবং সাথে একটা স্ট্রং সাকারও লাগবে, যেহেতু যাতে অ্যাসপিরেশন না হয়, তার অ্যাবসেস গুলো যাতে ভিতরে না চলে যায়, এই জন্য আমরা একটা সাকারও সাথে রাখবো। এবং পরবর্তীতে আমরা ইয়া দিব। এবং অনেক সময় পেরিটনসিলার অ্যাবসেস এর পরে আমরা যেটা বলি, আমরা যে একটা রোগীর যদি রিপিটেড হয়, আগে বলা হতো যে একবার হলেই আমরা পরবর্তীতে ইন্টারভেল টনসিলেক্টমি আমরা করি, এটা সাধারণত এটা না, আমরা যদি পরপর একবারের জায়গায় আমরা অনেক সময় এটা যদি দুইবার হয়ে যায় তখন আমরা ইন্টারভেল টনসিলেক্টমি মানে 6 উইক পরে করি।
এখানে অনেকবার জিজ্ঞেস করে যে হট টনসিলেক্টমি কি, মানে অনেক সময় আমরা ইনফেক্টেড অবস্থায় যদি আমরা করি তখন হট টনসিলেক্টমি বলে। এটা করা যায় কিন্তু ইউজুয়ালি আমরা করি না, কারণ হচ্ছে এগুলো করলে ব্লিডিং হওয়ার চান্স থাকে এবং দেখা যায় ডিফিকাল্ট, অপারেশনটা ডিফিকাল্ট হয়, ব্লিডিং হয়, ইনফেকশন হয় এবং তার অ্যাসপিরেশন হওয়ার একটা সুযোগ থাকে, এই জন্য আমরা করি না। এবং যদি কুইন্সি হয়, এটার কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন হচ্ছে যদি যেহেতু টনসিল আছে, চিন্তা করেন টনসিলের আশেপাশে কি থাকে। টনসিলের জাস্ট এটা যেহেতু ওরোফেরিংসের একটা স্ট্রাকচার, এটা প্যারাফেরিঞ্জিয়ালি, সে যদি তার আরো ভিতর দিকে সাইডে চলে যায় প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেস হতে পারে, তার পিছন দিকে চলে যায় রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস হতে পারে, তার নিচের দিকে তার এসপিরেশন ভিতর দিকে হলো ল্যারিঞ্জাইটিস হতে পারে, ল্যারিঞ্জিয়াল ইডেমা হতে পারে, তার এসপিরেশন হয়ে তার লাংসে চলে গেল লাং অ্যাবসেস ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে, এবং অনেক সময় এটা কমপ্লিকেটেড হয়ে জুগুলার ভেইন থ্রম্বোসিস হয়, সেপ্টিসেমিয়াও হতে পারে। এই হচ্ছে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। দ্যাট মিনস কুইন্সি হলে আমরা কি কি জানবো? আমরা জানবো কুইন্সিটা কি, কুইন্সি হাউ, কুইন্সি কি কারণে হয়, কি কি অর্গানিজম দিয়ে হয়, হাউ পেশেন্ট পেরিটনসিলাইটিস পেশেন্ট প্রেজেন্ট, কি কি সিমটম এবং কি কি সাইন নিয়ে প্রেজেন্ট করে, এটার চিকিৎসা কি। চিকিৎসা হচ্ছে আমরা কিন্তু ইমিডিয়েট হসপিটালাইজেশন, ইন্টারভেনাস এগুলো আমরা স্টার্ট করব। আর যদি অ্যাবসেস ফরমেশন হয় ইনসিশন এন্ড ড্রেনেজ করব। সিটিং পজিশনে আমরা করি, বসায় করব, এবং আমরা একটা হেডলাইট নিয়ে নিজে যখন দেখব, এবং পয়েন্টটা হচ্ছে যে বেজ অফ দ্য ইউভুলা এবং এন্ট্রোপিলার যেখানে ক্রস করে ওই পয়েন্টে আমরা যে হরাইজন্টাল লাইন এবং এন্ট্রোপিলার বরাবর লাইনে যেখানে ক্রস করবে সেখানে আমরা একটা ইনসিশন দিব, দিয়ে আমরা সাইনাস ফোরসেপ দিয়ে ড্রেন করে দিব, এবং পরবর্তীতে অ্যান্টিবায়োটিক চলবে, মাউথওয়াশ চলবে এবং দিব। পরবর্তী আমরা অনেক সময় এগুলা রিপিটেডলি ইন্টারভেল টনসিলেক্টমি করতে পারি। এবং কুইন্সির কমপ্লিকেশন কি, মানে পেরিটনসিলাইটিস হয়ে তার কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা খুবই কমনলি একটা জিজ্ঞেস করা হয় এই ধরনের কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস, এটা আমরা অনেক সময় পাই পেশেন্টের। এগুলা কিন্তু রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস এর খুব কমনলি আমরা দেখি এক্সরেতেও, একিউট রেট্রোফেরিঞ্জিয়াল, ক্রনিক রেট্রোফেরিঞ্জিয়াল, এগুলো অস্পিতেও যখন দেখা যায় রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস এর এক্সরে দেওয়া যায়, রেডিওলজিক্যালি এগুলা ট্রেসিং করতে হয়, এগুলো দেখা যায়। রেট্রোফেরিঞ্জিয়াল নাম দেখেই বুঝতে পারতেছি যে ফেরিংস এর পিছনে যে ধরনের অ্যাবসেস হয় সেটা হচ্ছে রেট্রোফেরিঞ্জিয়াল। এটা কি? রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস আমরা আগে জানি বেজ অফ দ্য স্কাল থেকে মেডিস্ট্রিনাম পর্যন্ত, ট্রাকিয়াল বাইফার্কেশন যেখানে, যেটা আমরা বলি, এবং বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা, এটা বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা থাকে যেহেতু ফেরিংস এর লাস্ট কাভারিং হচ্ছে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা, এবং ফেরিংস এর লাস্ট কাভারিং ফেরিংসটাকে যেহেতু একটা র‍্যাপ করে রাখে এই ফাসার মাধ্যমে, বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা এবং প্রিভার্টিব্রাল ফাসা এর মাঝখানে যেই অ্যাবসেসটা ফরমেশন হয়, এবং এটা কিন্তু মাঝখান দিয়ে একটা মিডিয়ান রেফির মাধ্যমে দুই ভাগে ভাগ করা থাকে। বাক্যোফেরিঞ্জিয়াল এবং প্রিভার্টিব্রাল ফাসার মাঝখানে যে অ্যাবসেসটা হয় সেটাকে আমরা রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস বলবো। এবং এই একিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস ইউজুয়ালি বাচ্চাদের হয়, একদম কমনলি বাচ্চাদের হয়, বেশি কমন। কারণটা হচ্ছে যে এইখানের কন্টেন্ট, এই যে রেট্রোফেরিঞ্জিয়াল স্পেসের কন্টেন্ট হচ্ছে নোডস অফ রুভিনিয়া, মানে রুভিয়াস। এটার কারণটা কি? এটা হচ্ছে এই লিম্ফ নোড যেগুলা থাকে এগুলা 3-4 বছর পরে অবলিটারেট হয়ে যায়, মানে তার ডিসঅ্যাপিয়ার করে। সো দেখা যায় দ্যাট মিন্স 4 বছরের আগ পর্যন্ত, 3-4 বছরের আগ পর্যন্ত এই বয়সের বাচ্চাদের একিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস বেশি হয়, কারণ এগুলার সাপোরেশনের কারণে অ্যাবসেসটা ইউজুয়ালি ফরমেশন হয়। দেখেন ইন চিলড্রেনে এটা সবচাইতে কমন, এটা আপার রেসপিরেটরি ইনফেকশন হলে এটা হতে পারে, কারণ এই যে নোড অফ রুভিয়ার যেটা থাকে এটাতে সাপোরেশন হয়ে রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস ফরমেশন হয়। আর বড়দের হয়, বড়দেরও একিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস হতে পারে, সেটা কোনো ফরেন বডি ইনফেকশন, কোনো ধরনের পেনিট্রেটিং ট্রমা, কোনো ইনস্ট্রুমেন্টেশনের কারণে, বিভিন্ন কারণে এটা হতে পারে। এছাড়া কমনলি যেটা হয় টিউবারকুলার ইনফেকশনের কারণে, আমরা যেটা ক্রনিক রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস বলি, দীর্ঘ সময় থাকে, এটা টিউবারকুলার ইনফেকশনের কারণে হয়। দেখেন এই ছবিতে দেখা যাচ্ছে এই যে ফেরিংসের জাস্ট বাক্যোফেরিঞ্জিয়াল পিছনে যেটা থাকে প্রিভার্টিব্রালের মাঝখানে রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস, এখানে ফরমেশন হয়। এটাও সিমটম কি? আমরা কমন যখন গলায় কোনো ধরনের ইনফেকশন হবে বা কোনো ধরনের ইনফ্লামেশন হয়, আমরা এটা জানি ওই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ফিচারগুলো থাকবে, সোর থ্রোট থাকবে, গলা ব্যথা থাকবে, ডিসফেজিয়া, অডাইনোফেজিয়া থাকবে, তার ব্রেদিং প্রবলেম থাকতে পারে, ব্রেদিং এ মানে একটা ফাউল স্মেলিং ব্রেথ থাকতে পারে। ইভেন যদি কোনো রেট্রোফেরিংসে মানে এমন ভাবে অ্যাবসেস ফরমেশন হয়েছে যে তার, যেহেতু আমাদের একটা এয়ারওয়ের একটা কমন পাথওয়ে এখানে বাল্জ করে সে পুরো রাস্তাটাকে বন্ধ করে রেখেছে, তখন দেখা যায় তার স্ট্রাইডর বা ব্রিদিং ডিফিকাল্টি নিয়ে আসতে পারে, তার নেক স্টিফনেস নিয়ে আসতে পারে, যেহেতু প্রিভার্টিব্রাল মাসেল গুলাকে সে ইরিটেট করবে, ইরিটেট করলে দেখা যায় নেক স্টিফনেস হয়,
আমরা রেডিওলজিক্যালি তখন কিন্তু স্ট্রেটেনিং অফ দা সার্ভাইকাল ভার্টিব্রা আমরা পাই একিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেসে। সাইন কি কি, আমরা এইরকম পেশেন্ট ইল লুকিং থাকবে, টেন্ডার একটা সোয়েলিং থাকবে, বাইরের দিকে থাকে অনেক সময় যেহেতু লিম্ফ নোড ইয়া করে, টর্টিকুলিস থাকে, এবং হা করাইলে আমরা অনেক সময় পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল বাল্ব দেখতে পাই। এটা একটু সবাই দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। একটা একিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেসের একটা এক ধরনের একটা রেডিওলজি মানে এক্স-রে আমরা যেটা করি ইউজুয়ালি, আমরা কমনলি আমরা যখন সাসপেক্ট করি আমরা তো ক্লিনিক্যালি তাকে অ্যাসেস করব, ক্লিনিক্যালি করার পরে হিস্ট্রি নিব, হিস্ট্রি নেওয়ার পরে আমরা তার অন্যান্য ফিভার, সোর থ্রোট, পেইন, ডিসফেজিয়া এগুলোর হিস্ট্রি নিব এবং তাকে এক্সামিন করব। যখন ওরাল ক্যাভিটি, ওরোফেরিংস দেখবো আমরা একটা বালজিং পেতে পারি, তারপর আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা একটা এক্স-রে দিই ইউজুয়ালি, যেহেতু এটা অ্যাভেলেবল বেশি। সিটি স্ক্যানও করা যায়, এক্স-রেতে আমরা দেখি, এক্স-রে সফট টিস্যু নেক লেটারাল ভিউ আমরা করতে দিই, দেখা যায় এখানে যখন এক্স-রেটা থাকে তার সফট টিস্যু নেকে প্রিভার্টিবল, যেহেতু ফেরিংস এর ঠিক পিছনেই এই রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস থাকে এবং প্রিভার্টিবল, এই যে দেখেন ভার্টিব্রা এখানে, মানে এখানে কি করে ইনক্রিজ সফট টিস্যু শ্যাডো, তার যে পিছনের যে সফট টিস্যু শ্যাডোটা আছে এটা বেড়ে যায়। এখানে অনেক সময় গ্যাস, একটা এয়ার ফ্লুইড লেভেলও পাওয়া যায়, মানে গ্যাস ফর্মিং যেহেতু থাকে, অনেক সময় গ্যাস থাকে এই যে ফ্লুইডের মাঝখানে, অ্যাবসেসের মাঝখানে এরকম থাকতে পারে, এবং সে পুশিং দা এয়ার কলাম ফরওয়ার্ড, মানে সামনের দিকে সে এয়ার কলাম ফরওয়ার্ড, এই জন্য দেখা যায় যে রেসপিরেটরি ডিফিকাল্টি যেটা বলেছি, যে ব্রিদিং ডিফিকাল্টি হয়, অনেক সময় এখানে পুশ করে ফেলে। এবং এটা স্ট্রেটেনিং অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা, মানে সে স্ট্রেট হয়ে গেছে, কারণ কি প্রিভার্টিবল মাসেলকে সে ইরিটেট করে, যখন ওগুলাকে টট হয়ে যায় তখন একদম স্ট্রেটেনিং, এই জন্য পেশেন্ট টর্টিকুলিস থাকে, কিন্তু দেখা যায় এরকম স্টিফ হয়ে আছে, পেশেন্ট ঘাড় নাড়াইতে দিচ্ছে না, ধরতে গেলেই সে ব্যথা পাচ্ছে বা এরকম হয়। এটা হচ্ছে টিপিক্যাল একিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেসের একটা রেডিওলজিক্যালি প্রেজেন্টেশন। এখানে দ্যাট মিন্স কি কি হয়, ইনক্রিজ সফট টিস্যু শ্যাডো, এয়ার ফ্লুইড লেভেল, তারপর হচ্ছে ফ্লুইড লেভেলটা এরকম থাকে, এখানে টিপ একদম মার্কিং বোঝা যাচ্ছে কিন্তু এটা এয়ার, এখানে অ্যাবসেস ফরমেশন হয়, পুশিং দ্য এয়ার কলাম এন্টেরিয়রলি, এবং সে ন্যারোইং করে ফেলছে এটাকে, স্ট্রেটেনিং অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা, এটা হচ্ছে কমনলি পাওয়া যায়। ক্রনিক রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস যেটা আমরা বলেছি সাধারণত টিউবারকুলোসিসের মাধ্যমে হয়, টিবির মাধ্যমে, মানে এটাকে স্পটস ডিজিজও বলে, মানে পট স্পাইন বলে, মানে স্পাইনে যদি টিবি হয়, এখানে কি হয় দেখেন দুইটার মধ্যে পার্থক্য, সেম রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস যেহেতু ফেরিংস এর পিছনে তার সফট টিস্যু শ্যাডো থাকবে, বেশি থাকবে, এবং বালজিং করে সে পুশিং দা এয়ার কলাম ফরওয়ার্ড, সামনের দিকে থাকবে, সবই থাকবে, কিন্তু এইখানে ডিফারেন্সটা হচ্ছে তার এই যে যে থাকবে সে মাল্টিপল ক্যারিস থাকবে, মানে তার ভার্টিব্রা গুলা এই যে খাওয়া, এই যে এখানে দেখেন এক্স-রেতে এখানে হালকা বোঝা যাচ্ছে যে তার ভার্টিব্রাল বডি গুলা সে এখানে ক্যারিস অফ দা সার্ভাইকাল ভার্টিব্রা থাকে, ইরোশন হয়ে যায়। এটাকে আমরা ক্রনিক রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস, এটা কিন্তু আমরা অনেক সময় কনফিউজ করি একিউট আর ক্রনিকটা, কিন্তু ক্রনিকের মতো, এবং ক্রনিকটা দেখবেন রেডিওলজি দেখলেও বোঝা যাবে এটা বাচ্চাদের, যখন বাচ্চাদের এবং এটা বড়দের থাকে, কারণ ইউজুয়ালি বাচ্চাদেরই একিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস বেশি হয়। এই ক্রনিকের চিকিৎসা কিন্তু অ্যান্টিটিউবারকুলার থেরাপি এবং এটা দিই, এবং এই যে একটা সিটি স্ক্যানের ফিচার, এটা যারা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দেয়, আমরা অনেক সময় হসপিটালে কিন্তু দেয়, আমরা এই যে যে সিটি স্ক্যান একটা দিয়ে দেয়, আমরা কিন্তু কনফিউজ করে ফেলি অনেক সময়। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে এটা স্যাজিটাল সেকশনে দেখা যাচ্ছে, তার এখানে এটা করোনাল সেকশনে, তার রেট্রোফেরিংসে পিছন দিকে একটা এসে, এখানে দেখেন এই যে ফেরিংসের পিছন দিকে এক ধরনের অ্যাবসেস ফর্মেশন হয়েছে, এখানে এই যে এক্সিয়াল সেকশনের মধ্যে তার এই যে যদি ওরোফেরিংস এর পিছন দিকে অ্যাবসেস ফর্মেশন, হাইপোটেন্স এরিয়া দেখা যায়, এগুলা হচ্ছে মানে পাস কালেকশনের কারণে হয়েছে, এটা সিটি স্ক্যানের একটা ফিচার। রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস ইনফেকশন কিভাবে হতে পারে দেখেন, ফেরিংস যেহেতু তার মানে হচ্ছে তার ওরাল ক্যাভিটি মানে ওরোফেরিংস এই রিলেটেড, এগুলা থেকেই ফেরিংস এর কোনো ধরনের ইনফেকশনের কারণে হবে। পেরিটনসিলার স্পেস থেকে রেট্রোফেরিঞ্জিয়াল স্পেসে আসতে পারে, প্যারাফেরিঞ্জিয়াল স্পেস থেকে রেট্রোফেরিঞ্জিয়াল স্পেসে আসতে পারে, এবং এই রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস থেকে প্রিভার্টিবাল, মিডিয়াস্টিনেটিস বিভিন্ন দিকে যেতে পারে। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট কিন্তু ওই যে প্রেজেন্টেশন আমরা সেম, দ্যাট মিন্স একিউট রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস কি, কিভাবে প্রেজেন্ট করে, আমরা কি ইনভেস্টিগেশন দিব, আমরা রেডিওলজিক্যাল সিম্পল এক্স-রে দেই, প্লেন এক্স-রে আমরা করতে পারি নেকের সফট টিস্যু নেক লেটারাল ভিউ, সাথে আমরা অনেক সময় সিটি স্ক্যান করি, আমরা সিটি স্ক্যান করলেও বুঝতে পারি। এবং ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট সেম, কিন্তু এগুলো এক ধরনের একিউট ইমার্জেন্সি, আপনি যখন হবে তখন ইমিডিয়েট হসপিটালাইজেশন আসবে, তাকে আমরা ব্রড স্পেকট্রাম ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিব, যেহেতু অ্যাবসেস ফর্মেশন হয়েছে এবং খুব হয়েছে। এইখানেও আমরা দেখেন সব জায়গায় আমি কিন্তু আগেরটাও লিখেছি সেপ্ট্রাইজোন মেট্রোনিডাজোল, কারণ কি ফেরিংসের ইনফেকশন মানে অ্যারোবিক এবং অ্যানারোবিক, যেহেতু মেট্রোনিডাজোল অ্যানারোবিক কে কভার দেয়,
এই জন্য আমরা দুইটাকে কভার দিই। সেফট্রাক্সন শেয়ারোবিককে মেইনলি ইয়া করবে। এবং ইনসিশন রেঞ্জ এটা আমরা উইথাউট অ্যানেস্থেসিয়া করি। এটা কিন্তু বলা হয় যে কিভাবে আমরা একটা রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস ড্রেন করি উইথাউট অ্যানেস্থেসিয়া। উইথাউট অ্যানেস্থেসিয়া কারণটা কি? কারণ হচ্ছে রোগীর যদি আমরা কোনো স্প্রে ইউজ করি ইউজুয়ালি, বা যদি আমরা ইনটিউবেট করি, জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে যাই, কি হয় জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় এটা বার্স্ট হয়ে যেতে পারে। ফলে তার ইনটিউবেট করার সময় দেখা যায় অ্যাবসেস বার্স্ট হয়ে অ্যাসপিরেশন হয়ে ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে। বা আপনার ক্রনিকে তো সুযোগই নাই, যেহেতু তার সার্ভাইকাল ক্যারিস স্পাইন থাকে, তার আমরা জেনারেল বা মাথা ঘাড় নিচুই করতে পারবো না ওইভাবে, দেখা যায় তার ঘাড় নাড়াতে গেলে। এবং ইভেন এই যখন আমরা এই ইনসিশন ড্রেন করতে যাই, অ্যানেস্থেসিয়া দিতে গেলে লোকাল অ্যানেস্থেসিয়া তার কাফ রিফ্লেক্স চলে যায়, দেখা যায় তার রেসপিরেশন হওয়ার সুযোগ থাকে। এবং আমরা কি করি, এখানে আমরা যখন ওটি টেবিলে পেশেন্টকে শোয়াই, শোয়ানোর পরে যে হেড ইনটা থাকে এটাকে আমরা আরো ডাউন করে দিই পেশেন্টকে, যাতে তার ভিতর দিকে অ্যাসপিরেট হওয়ার সুযোগ না থাকে, সুপাইন পজিশনে থাকে। পেশেন্টের হেড ইনটা ডাউন করে রাখবো আমরা টেবিলের একদিকে। আমরা একটা ল্যারিঙ্গোস্কোপ, অ্যানেস্থেটিক ল্যারিঙ্গোস্কোপ দিয়ে আমরা ভিতরে দেখি, এবং দেখার পরে আমরা যেই বালজিং পয়েন্টে মোস্ট যে বালজিং পয়েন্ট থাকবে ওইখানে আমরা একটা হরাইজন্টাল ভার্টিক্যাল একটা ইনসিশন দিই। ইনসিশন দিয়ে সাথে কিন্তু অবশ্যই একটা মানে প্রপার হেডলাইট থাকতে হবে, যে আপনি দেখতে পারতেছেন, এবং টু স্ট্রং সাকার, দুইটা সাকার, কারণ আপনার পাস আসবে সাথে সাথে আপনি যাতে আপনার অ্যাসিস্ট্যান্ট থাকবে দুই পাশ থেকে সাকশন দিয়ে সব পাসগুলা ইয়া করে ফেলতে, মানে সাক করে নিয়ে যাবে। দ্যাট মিন্স কি কি লাগবে, আপনি থাকবেন, পজিশন করবেন পেশেন্টকে সুপাইন পজিশন, হেড ইনটা লোয়ার ডাউন থাকবে, টু স্ট্রং সাকার থাকবে, একটা এডিকুয়েট হেডলাইট থাকবে আপনার, যেটা দিয়ে আপনি দেখতে পারতেছেন, আপনার যা যা ইনসিশন ড্রেন করার জন্য যেই ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে এগুলো আপনার পাশে থাকা লাগবে। প্রপার প্রিপারেশন নিয়ে আপনাকে এটা করতে হবে। আমরা অ্যানেস্থেসিয়া কেন দেওয়া হয় না, এটা একটা কোশ্চেন করা হয়। অ্যানেস্থেসিয়া দেওয়া হয় না কারণ হচ্ছে এখানে ইনটিউবেট করার সময় তার বার্স্ট হতে পারে, অনেক সময় দেখা যায় এটা বার্স্ট হয়ে তার রেসপিরেশন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমরা যদি লোকালও দিই বা স্প্রে ইউজ করি, অনেক সময় কাফ রিফ্লেক্স চলে যায়, তখন তার রেসপিরেশন হওয়ার কিছু চান্স থাকে, এই জন্য আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করি। ক্রনিকের ট্রিটমেন্ট কি, ক্রনিকের হচ্ছে অ্যান্টিটিউবারকুলার থেরাপি, এটা মেইন চিকিৎসা। কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন হচ্ছে যদি খুব বড় হয়ে যায়, এয়ার কলামকে আরো পুশ করে, এয়ারওয়ে অবস্ট্রাকশন, স্ট্রাইডন নিয়ে আসতে পারে, ইভেন পেশেন্ট মারাও যেতে পারে, এমন শ্বাসকষ্ট হতে পারে যে আনট্রিটেড দীর্ঘ সময় থেকে তার এমন ভাবে হলো তার এয়ার কলামটাকে ফুললি পুশ করে ফেললো। এবং অ্যাবসেস আদার স্পেসে, প্যারাফেরিঞ্জিয়াল স্পেস, এরকম বিভিন্ন স্পেসে মেডিয়াস্টিনাইটিস বিভিন্ন পিছন দিকে যদি চলে যায় তখন এটা হতে পারে। রাপচার হয়ে অ্যাসপিরেশন হয়ে তার ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, ইভেন ডেথও হতে পারে। এবার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাফেরিঞ্জিয়াল, মানে প্যারাফেরিঞ্জিয়াল ফেরিংসের চারপাশে যে অ্যাবসেসটা হয় প্যারাফেরিঞ্জিয়াল রিজিয়ন, এটাকে বলা হয় প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেস। প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেসটা কি, প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেস হচ্ছে আমরা আমরা আগে বাউন্ডারি আমরা পড়েছি, তারপর আমি আরেকটু আবার একটু বলতেছি। এটা আমরা বেজ অফ দ্য স্কাল থেকে আমরা হাইওয়েড বোন পর্যন্ত, অ্যাপেক্সটা হচ্ছে হাইওয়েড বোন পর্যন্ত যে স্পেসটা, এটাকে প্যারা মানে ফেরিংসের চারপাশে যে স্পেসটা থাকে, এখানে কি কি দেখেন, লেটারাল বর্ডারে থাকে, বাউন্ডারিতে থাকে রেমাস অফ দ্য মেন্ডিবল, মিডিয়াল টেরিগয়েড এবং ডিপ লোব অফ প্যারোটিড। আগের ছবিতে আমি দেখাইছি এটা, এখানে একটা ছবি আছে, এই যে দেখেন, এই রেমাস অফ দ্য মেন্ডিবল, ডিপ লোব অফ প্যারোটিড, এখানে মিডিয়াল টেরিগয়েড মাসেল এখানে থাকে। হ্যাঁ, এটা এবং এখানে যে এই ফাসাটা মিডিয়ালি থাকবে তার বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা, এই পিছন দিকে প্রিভার্টিব্রাল ফাসা। এটা দেখেন বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা, লেটারালি হচ্ছে রেমাস অফ দ্য মেন্ডিবল, মিডিয়াল টেরিগয়েড মাসেল, ডিপ লোব অফ প্যারোটিড, এর মাধ্যমে লেটারাল বাউন্ডারি, মিডিয়াল বাউন্ডারি হচ্ছে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা, পিছন দিকে প্রিভার্টিব্রাল ফাসা। এই হচ্ছে তার, এবং দুইটা স্পেসে ভাগ করা হয়, প্রি স্টাইলয়েড, পোস্ট স্টাইলয়েড, মানে স্টাইলয়েড প্রসেস দিয়ে সামনের দিকে এখানে কিছু কন্টেন্ট থাকে, তার লিম্ফ নোড, তার মেজর 9, 10, 11, 12 এই চারটা নার্ভ, প্যারোটিড গ্ল্যান্ডের ডিপ লোবটা থাকে, এবং ফ্যাটি ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে, এগুলা কন্টেন্ট, এগুলো অ্যানাটমি আমি বলেছি, এটার ডিটেলসে যাব না। এটা যেহেতু প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেসটা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে যেহেতু ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো থাকে, জুগুলার ভেইন, আর্টারি এবং ইম্পর্টেন্ট নার্ভ গুলো থাকে চারটা, এবং সিম্পেথেটিক চেইন এগুলো থাকে, সো এখানে ইনফেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এটিওলজি কি, আমরা যদি চিন্তা করি যে কিভাবে হয়, এখানেও সেম ইনফেকশন, যে এখানে ফেরিংস এর কোন ইনফেকশন থেকে, মানে একিউট টনসিলাইটিস থেকে, পেরিটনসিল অ্যাবসেস থেকে, এটা কনসিকুয়েন্টলি সে প্যারাফেরিঞ্জিয়াল হতে পারে, বা লিম্ফ নোড সাপুরেশন হয়ে হতে পারে, দাঁত থেকে হতে পারে, ডেন্টাল ইনফেকশন থেকে, কান থেকে হতে পারে। কান থেকে কি, বিজল্ট অ্যাবসেস, যেটা আমরা জানি ট্র্যাক ডাউন করে সে যে অ্যান্টেরিয়র বর্ডার অফ দা ডাইগেস্ট্রিক, পোস্টেরিয়র ডাইগেস্ট্রিক এবং স্টার্নাকুলার এই বরাবর যে অ্যাবসেসটা হয় এটাকে ভিজুয়াল অ্যাবসেস বলে, কানের ইনফেকশন থেকে হতে পারে।
এবং প্যারোটিড, রেট্রোফ্যারিঞ্জিয়াল, সাবমেন্ডিবুলার এইসব স্পেসের ইনফেকশন থেকে প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসে আসতে পারে। কোনো নেক ইনজুরি, পেনিট্রেটিং ট্রমা হয়েছে, সেখানে ইনফেকশন হয়ে প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসে ইনফেকশন হতে পারে। এগুলা হচ্ছে একটা ইউজুয়ালি আমরা যখন এক ধরনের ইনফেকশন হয় এবং এইগুলা অন্যতম একটা কারণ, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস এর অন্যতম কারণ। এবং প্যারাফ্যারিঞ্জিয়াল ক্লিনিক্যাল ফিচার আমরা কি সেম, ওরাল ক্যাভিটি বা এই ধরনের রিলেটেড যার হয় তার ওই যে আপার রেসপিরেটরি ইনফেকশনের সিমটম গুলা থাকবে, তার সোর থ্রোট থাকবে, তার ফিভার থাকবে, তার ডিসফেজিয়া, অডাইনোফেজিয়া থাকবে, ঘাড় নাড়াইতে পারবে না তার, এবং দেখা যাবে হা করলে অনেক সময়, যেহেতু আগে পেরিটনসিলাইটিস যদি এরকম থাকে, টনসিলটা পোস্ট মিডিয়ালি থাকবে, এরকম বোঝা যাবে। এবং সাথে ট্রিসমাস, এবং বাইরের দিকে যেহেতু প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসে লিম্ফ নোডও থাকে, বাইরের দিকেও ফুলা থাকতে পারে, এখানে একটা বড় বালজিং বা যে কোনো এক পাশে এরকম নিয়ে আসতে পারে। এবং খুব টেন্ডার, মানে শর্ট ডিউরেশন হিস্ট্রিটা দিবে, সে খুব অল্প কিছু দিনের মাধ্যমে তার এরকম ফুলে গেছে, ব্যথা আছে, জ্বর আছে, খেতে পারতেছে না, এই ধরনের কমপ্লেইন নিয়ে আসবে। ম্যানেজমেন্ট কিন্তু সব সেম, যে কোনো অ্যাবসেস যদি হয়ে যায় সব সময় ম্যানেজমেন্ট কিন্তু মোটামুটি কাছাকাছি একই রকম। যে কোনো অ্যাবসেস মানে এক ধরনের ইমার্জেন্সি, এটাকে যতক্ষণ অ্যাবসেস আপনি ড্রেন না করতেছেন ততক্ষণ পেশেন্ট ভালো হবে, ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে। আমরা সাথে সাথে ড্রেন করতে দেরি কিন্তু আমরা আইভি অ্যান্টিবায়োটিক শুরু করে দিব। আইভি অ্যান্টিবায়োটিক কি কি দেই আমরা, এইখানেও সেম, যেহেতু ফেরিংস এর আশেপাশে রিলেটেড যা থাকবে আমরা বোথ অ্যারোবিক এবং অ্যানারোবিক কভার করে দিব। সেপ্ট্রাক্সন, মেট্রোনিডাজোল দেই, ইনসিশন ড্রেন করি। এবং যেহেতু প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসে এটা ইনসিশন কিন্তু আমরা যেহেতু ডিপে থাকে, এটা আন্ডার জে আমরা ইউজুয়ালি আইডিয়ালি করি, অনেক সময় আমরা লোকালি করি, কিন্তু এটা আইডিয়াল হচ্ছে আন্ডার জে করা। এবং এটা কি করি আমরা বাইরের দিকে এক্সটার্নাল অ্যাপ্রোচে করি, যদিও প্যারাফ্যারিঞ্জিয়াল ভিতর দিক দিয়ে করি না। কারণ কি, যেহেতু আমরা প্যারাফ্যারিঞ্জিয়ালের কন্টেন্ট আমরা অনেকগুলা নার্ভ বলছি, ইন্টারনাল জুগুলার ভেইন বলছি, ক্যারোটিড ভেসেল, আর্টারি বলছি, এইগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিতর দিক দিয়ে করতে গেলে এখানে যে কোনো জায়গায় রাপচার হয়ে গেলে বা যে কোনো ইনজুরি হলে মারাত্মক দেখা যায় আরেকটা এনাদার কমপ্লিকেশন অ্যারাইজ করবে। সো আমরা করব বাইরের দিক দিয়ে, আমরা যেটা করি আমরা বাইরের দিক দিয়ে ইনসিশন ড্রেন করব। এবং এটা আমি দেখাবো অনেক সময় ইমিডিয়েটলি, অনেক সময় প্যারাফ্যারিঞ্জিয়াল এমন ভাবে হয় তার এয়ার কলামকে পুশ করে থাকে তাহলে, এবং তার স্ট্রাইডন নিয়ে আসে, তখন আমরা ট্রাকিস্টমি করতে হয় অনেক সময়। এবং যখন অ্যাবসেস ড্রেন করি আমরা বাইরের দিকে, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস সাধারণত আমরা একটা হরাইজন্টাল ইনসিশন, যেটা মেন্ডি বলে, মানে নেকের দিকে দিয়ে আমরা দিই। এবং এখানে কি 2 ফিঙ্গার বিলো দা মেন্ডি বলে নিচে আমরা যেটা একটা দিই, এটা কসমেটিক পারপাসও একটা থাকে। সাথে হচ্ছে আমরা যেই জায়গার আমরা করতে যাচ্ছি 2 ফিঙ্গার বিলো বা 3 সেন্টিমিটার বিলো, কেন, কারণ যেহেতু উপরে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ থাকে, আমরা যাতে এগুলো স্পেয়ার করে যাই নিচের দিকে দিলে এবং স্কিন ক্রিজে আমরা দেওয়ার চেষ্টা করি, এটা কসমেটিক পারপাসে ইনসিশন দিয়ে আমরা মাসেল স্প্লিট করে আমরা ভিতরে ঢুকে ভিতর থেকে অ্যাবসেসটা ড্রেন করব। ড্রেন করার পরে তার অ্যান্টিবায়োটিক কিছুদিন চলতে হবে। আমরা অনেক সময় ড্রেনও দিয়ে আসি, অনেক সময় দেখা যায় কমপ্লিটলি যদি আমরা পাসটা বের করে নিয়ে আসতে পারি, একটা ড্রেন দিয়ে আমরা ওই সময় ক্লোজ করতে পারি, অথবা আমরা ওপেন রাখি, কোনো প্যাক দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ওইভাবে হিল হয়ে অ্যান্টিবায়োটিক চললে পেশেন্টের ইয়া হয়। এবং এগুলা পেশেন্ট সাফারিংস অনেক বেশি দেখা যায়, দীর্ঘদিন হসপিটালে থাকতে হয় বা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক পেতে হয় ভাবে। এবং কমপ্লিট ড্রেন না করলে পেশেন্টের দেখা যায় দীর্ঘদিন সাফারিংস করতে হয়। এবং ইউজুয়াল রুট হচ্ছে আমরা ট্রান্স সার্ভাইকাল অ্যাপ্রোচে আমরা ড্রেন করব। এবং সোর্স অফ ইনফেকশন এই সাবমেন্ডিবুলার স্পেস, পেরিটনসিলার স্পেস, সাবলিঙ্গুয়াল, এগুলা থেকে, দ্যাট মিন্স ফেরিংস এর মানে ভিতর দিকে যা যা আছে এইসব জায়গা থেকে প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসে আসতে পারে, দাঁত থেকে আসতে পারে, টনসিল থেকে আসতে পারে, এমনি রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস থেকে আসতে পারে, ভিতর থেকে সব জায়গায়, সাবমেন্ডিবুলার স্পেস থেকে, প্যারোটিড স্পেস থেকে, কান থেকে এখানে নিচের দিকে নামতে পারে, মানে কান, সাবমেন্ডিবুলার স্পেস, প্যারোটিড স্পেস এগুলা থেকে, টনসিলার স্পেস এগুলা থেকে নিচের দিকে ট্র্যাক ডাউন হতে পারে। এটার কমপ্লিকেশন কি, সেম হচ্ছে আপনার এগুলো আমরা উপর দিকে গেলে অনেক মেনিনজাইটিসও হয়, জুগুলার ভেইন থ্রম্বোসিস, ল্যারিঞ্জিয়াল ইডেমা, রেসপিরেটরি অবস্ট্রাকশন, এসপিরেশন, সেপ্টিসেমিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে ডেথ পর্যন্ত হতে পারে। সো প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস একটা ইম্পর্টেন্ট, সেম সকল অ্যাবসেস হচ্ছে অ্যাকিউট একটা ইমার্জেন্সি, প্রিন্সিপাল গুলাই হচ্ছে অ্যাবসেসে যে ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হবে, ইনসিশন ড্রেন করতে হবে। যতক্ষণ অ্যাবসেসটা না বের করবো ততক্ষণ পেশেন্ট রিলিভ হবে না। তারপর আমরা সার্জিক্যাল ট্রিট করে আমরা অ্যান্টিবায়োটিক চালাবো, তারপরে আস্তে আস্তে রোগী ইমপ্রুভ করবো। এগুলা মেইন প্রিন্সিপাল। এবং প্যারোটিড অ্যাবসেস সেম কিভাবে আমরা করি, সাধারণত যারা কাদের হয়, যেহেতু প্যারোটিড একটা লালা গ্রন্থি এবং এটা যখন ড্রাই হয়ে যায়, মানে ডেবিলেটেড পেশেন্ট বা ডিহাইড্রেটেড পেশেন্ট এদের বেশি হয়, এবং ইমিউনো কম্প্রোমাইজ যারা থাকে তাদেরকে ইনফেকশন হয়, সাধারণত স্টেফাইলোকোকাস, স্ট্রেপ্টোকোকাস এর মাধ্যমে হয়।
এবং যে দাগটা থাকে দেখা যায় মুখ ব্যাড ওরাল হাইজিন যদি থাকে তার রেট্রোগ্রেডলি অনেক সময় প্যারোটিড ইনফেকশন হয় এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট ডায়াবেটিস মেলাইটাস এদের বেশি হয় এটা যারা পুর ওরাল হাইজিন মেনটেন করে। এটা একটা ছবি দেখেন, এটা সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে প্যারোটিড রিজিয়নে তার অ্যাবসেস ফর্মেশন, এখানে এই যে প্যারোটিড রিজিয়নে তার অ্যাবসেস ফর্মেশন। এটা একটা রেডিয়েন্ট থাকবে, সোলেন থাকবে, শর্ট ডিউরেশনে হিস্ট্রি দিবে, পেশেন্ট হা করতে পারবে না, খুব ব্যথা করবে, কারণ যেহেতু একটা ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসার মাধ্যমে কাভার থাকে, খুব টাইট থাকে এবং প্রচন্ড ব্যথা হয় এখানে প্যারোটিড অ্যাবসেসে। এটা পেইনফুল সুয়েলিং থাকবে, ট্রিসমাস, রোগী হা করতে পারতেছে না, কারণ অনেক সময় ভিতর দিকে ডিপ লোবের এদিকে যদি ইয়া চলে যায় ট্রিসমাসও হতে পারে পেশেন্টের। এবং হা করলে আমরা কি করব, যখন বাইরে থেকে তো দেখবো, হা করে আমরা যখন প্যারোটিড ডাকটা এক্সামিন করব, আমরা এখানে যখন মেসেজ করব দেখবো ওই পাসের পয়েন্ট দিয়ে ওই দিক দিয়ে পাস ডিসচার্জিং হচ্ছে যে ডাক্টের ওপেনিং দিয়ে। এবং ইনসিশন ড্রেন চিকিৎসা কি সেম একই জিনিস, যখনই আমরা যে কোনো অ্যাবসেস হলে ইনসিশন ড্রেন করতে হবে। ইনসিশন ড্রেন আমরা এখানে কিন্তু ধরা, এখানে আমরা অনেক সময় কনজারভেটিভ ফলো করতে যাই যে অল্প একটু কেটে কিভাবে ড্রেন, কিন্তু প্যারোটিড অ্যাবসেস কিন্তু যেহেতু একটা ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা এর কাভারিং এর মধ্যে থাকে, তখন দেখা যায় এটা কাভারিং টোটাল কমপ্লিটলি এটা ইভাকুয়েট করতে গেলে, মানে অ্যাবসেস ড্রেন করতে গেলে আমরা এটার এক্সপোজারটা ভালো হতে হয়। এটার জন্য আমরা স্ট্যান্ডার্ড প্যারোটিড ইনসিশন দিব। কেন স্ট্যান্ডার্ড প্যারোটিড ইনসিশন দিব? কারণ হচ্ছে অন্যভাবে দিলে দেখা যায় তার প্যারোটিড ফিস্টুলা ডাক্ট ইনজুরি হওয়ার চান্স থাকে, বা আমরা একটা ভার্টিক্যাল হরাইজন্টাল ইনসিশন দিলাম, দেখা যায় তার ডাক্ট বা নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে, পরবর্তীতে ফিস্টুলা হওয়ারও চান্স থাকে। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড প্যারোটিড ইনসিশন দিয়ে প্রপারলি আমরা ফ্ল্যাপটা এলিভেট করে আমরা যেটা মডিফাইড ব্লেয়ার ইনসিশন বা স্ট্যান্ডার্ড প্যারোটিড ইনসিশন দিয়ে আমরা করে আমরা পাসটা ইভাকুয়েট করতে হবে। এবং সেম ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক আমরা দিব এখানে, যে অর্গানিজম দিয়ে হয় তার এগেইনস্টে যে অর্গানিজম কাজ করবে সেটা। আরেকটা ইম্পর্টেন্ট, একটু র্যাপিডলি আমি যাচ্ছি কারণ আমরা সবগুলা শেষ করে দিতে যাচ্ছি। একিউট আমি রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস পড়লাম, টনসিলার বা কুইন্সি পেরিটনসিলার অ্যাবসেস পড়লাম, প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেস পড়লাম। এটা আরেকটা ইম্পর্টেন্ট, প্যারোটিড অ্যাবসেস পড়লাম। লাডুইক্স অ্যানজাইনা আমরা জানি এটা খুব কমনলি আমরা পাই যারা টারশিয়ারি লেভেলে হসপিটালে বা প্রাইমারি লেভেলে আমরা যে কোনো ধরনের হসপিটালে আমরা দেখি বা ইয়াতে থাকে পেশেন্টরা নেগলেক্টেড, যারা পুয়ার ওরাল হাইজিন মেনটেন করে বা এই ধরনের থাকে, দাঁত ইনফেকশনে বা কোয়াকের মাধ্যমে দাঁত তুলে অনেক সময় দেখা যায় পেশেন্টরা এই ধরনের লাডুইক্স অ্যানজাইনা নিয়ে থাকে। এই নামটা হয়তো আমরা অনেকেই শুনেছি, তবে আমরা অনেকেই জানি না এই নামটা এই জন্য এরকম কেন হলো। এটা হচ্ছে যে লাডুইক্স অ্যানজাইনা হচ্ছে সাবমেন্ডিবুলার যে অ্যাবসেস থাকে, আমরা সাবমেন্ডিবুলার স্পেসের ইনফেকশন, মাউথ এবং নেকের এইখানে যে ইনফেকশনটা নিচের দিকে আমাদের থাকে, এটাকে লাডুইক্স অ্যানজাইনা বলে। এই যে একটা লাডুইক্স অ্যানজাইনার ছবি, যে তার সাবমেন্ডিবুলার স্পেসে দুইটা জায়গায় পুরোটা ফুলে আছে, এবং সাবমেন্ডিবুলার স্পেস এই যে দেখেন এখানে টাংটা থাকে, টাঙের নিচে যে মাইলোহাইড মাসেলের মাধ্যমে তার এটা দুই ভাগে ভাগ করা থাকে, ফ্লোর অফ দা মাউথটা টাঙের নিচেই কিন্তু এই যে ফ্লোর অফ দা মাউথ। মাইলোহাইড মানে এটা হচ্ছে টাঙের নিচে, টাঙের মাসেল গুলা থাকে, এর নিচে একটা স্পেস, এটার উপরে মাইলোহাইডের উপরে একটা অংশ, নিচে একটা অংশ। এখন দেখা যায় এই যে দাঁত থাকে দেখেন, এখন দাঁতের কোনো ইনফেকশন হলে সে ট্র্যাক ডাউন করে নিচে নেমে সে প্রথমে সাবলিঙ্গুয়াল স্পেসে ইনফেকশন করে, এটা হয়ে সে যখন এই মাইলোহাইডটা ক্রস করে নিচে চলে আসে তখন কিন্তু একদম এই জায়গায় হয়। তাহলে দুইটা জায়গা আমরা পাই, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল স্পেস আর একটা হচ্ছে সাবমেক্সিলারি বলে বা সাবমেন্ডিবুলার স্পেস। এই জায়গায় যখন থাকে এটাকে বলা হয়, এই দুইটা স্পেসের মাধ্যমে পাস হয়। প্রথমে সে ইনফেকশন হয়, ট্র্যাক ডাউন করে সে এখানে মাইলোহাইডের উপরে থাকে, তারপর নিচে থাকে। এই জন্য দেখা ইনিশিয়ালি যখন আসে তখন আমরা সিরিঞ্জিং করলে বা অনেক সময় করলে পাস পাই না, দেখা যায় অনেক ডিপের মধ্যে থাকে অনেক সময়, বা ইনসিশন দিয়েও যদি ইমপ্রপারলি ইনএডুকেট ইনসিশন দেওয়া হয় তাহলে ডিপের পাসটা বের করা যায় না। এই জন্য বাইরের দিকে আমরা ইনসিশন দিয়ে বাইরেরটা ড্রেন করে অনেক সময় দেখা যায় পাস খুঁজে পায় না। এই জন্য মাইলোহাইডকে অবশ্যই স্প্লিট করে ভিতরে ঢুকতে হয় আমাদের এটা যখন করি। কারণ লাডুইক্স এনজাইনা, কারণ লাডুইক্স একজন হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, একজন প্রফেসর, উনি সার্জারি প্রফেসর ছিলেন জার্মানিতে, সেটা প্রায় মানে 1790 থেকে 1865 পর্যন্ত উনি বেঁচে ছিলেন। এবং ওনার নাম হচ্ছে ফ্রেডরিক ভন লাডুইক, উনি জার্মানির একজন প্রফেসর লাডুইক, এবং উনি এই ইনফ্লামেশনটাকে আবিষ্কার করেন বলেন। এবং এটা দেখা যায় যে গ্রিক ওয়ার্ড এনজাইনা, এনজাইনা মানে হচ্ছে স্ট্র্যাংলিং, মানে চাপ দিয়ে ধরে রেখেছে এরকম, ওইভাবে নামটা এসেছে। এবং এটা দেখা যায় উনি 75 বছর বাঁচেন, এবং বলা হয় যে ওনারও এই ধরনের সেম একই ধরনের ইনফেকশনে হয়ে উনি মারা গেছেন। এবং বলা হয় যে উনি আসলে অ্যাকচুয়ালি সাসপেক্ট করে ধরা হয় যে উনি আসলে মনে হয় লাডুইক্স এনজাইনা দিয়ে, মানে উনি যেই নাম যদিও এই রোগটা আবিষ্কার করছেন
নামও দিচ্ছেন এটা, আবার ওনার মৃত্যু হয়েছে এই রোগেই। এবং লাডউইক্স এনজাইনা, মানে ওনার নাম অনুসারে এনজাইনা বলা হয়, যেহেতু স্ট্র্যাঙ্গুলেশনের মতো করে এখানে ধরে রাখে, গ্রিক ওয়ার্ড থেকে, এই জন্য লাডউইক্স এনজাইনা এটার নাম হয়েছে। উনি হচ্ছে জনাব ফ্রেডরিক উইলিয়াম লাডউইক। এবং সাবমেন্ডিবুলার স্পেস, এটা আমরা জানি, আগেই বলেছি আমি, যে ফ্লোর অফ দ্য মাউথ যে থাকে তার নিচে মাইলোহাইড দিয়ে সে উপরে নিচে দুই ভাগে ভাগ করা থাকে। মেন্ডিবলের নিচে এখানে সাবলিঙ্গুয়াল কম্পার্টমেন্ট, যেটা মাইলোহাইডের উপরে থাকে, আর সাবমেক্সিলারি কম্পার্টমেন্ট যেটা মাইলোহাইডের নিচে থাকে। মাইলোহাইডটা হচ্ছে একটা পার্টিশনের মতো কাজ করে। এখানে ওই ছবিটায় আমি দেখাচ্ছি, উপরে এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, এটা সাবমেক্সিলারি স্পেস। দাঁত থেকে ইনফেকশন হয়, নিচে নামে, প্রথমে সাবলিঙ্গুয়াল স্পেসে, ফ্লোর অফ দ্য মাউথটা বালজিং হয়ে যায়, তখন হা করলে আমরা দেখে যাই জিহ্বার নিচে এরকম ফুলে আছে। তারপরে যখন আরো ট্র্যাক ডাউন হয়ে নিচে আসে, সে সাবলিঙ্গুয়াল সাবমেক্সিলারি স্পেসে এখানে আসবে। আরো নিচে যখন যাবে সে নেক হয়ে নেক্রোটাইজিং ফাসাইটিস করে মেডিয়েস্ট্রিনাইজে চেস্ট পর্যন্ত চলে আসতে পারে। এই জন্য এটা মারাত্মক একটা ফেটাল একটা ডিজিজ। এটা যদি আনট্রিটেড থাকে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হয়, এবং অনেক রোগী যখন খারাপ অবস্থায় আসে সেপ্টিসেমিয়া হয়ে, এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে এই ধরনের মৃত্যু পর্যন্ত হয়। কারণ কি, ডেন্টাল ইনফেকশন 80%ই হচ্ছে ডেন্টাল ইনফেকশন। এছাড়া পেনিট্রেটিং ইনজুরি, সাইলেডেনাইটিস, ফ্র্যাকচার মেন্ডিবল, যে কোনো বা কোনো ফ্লোর অফ দ্য মাউথে কোনো কিছু প্রসিডিউর করলে এই ধরনের হয়। মেইনলি 80%ই ডেন্টাল ইনফেকশন থেকে হয়। এখানে ব্যাকটেরিয়া কি, অ্যারোবিক অ্যানারোবিক। মুখ ফেরিংস মানেই হচ্ছে দুই ধরনের অর্গানিজম, এবং আমরা জানি যে ভিরিডেন স্ট্রেপ্টোকক্কাই, এপিডার্মিডিস, এগুলো স্টেফাইলোকক্কাস, ইকোলাই, হিমোফিলাস, এগুলো কিন্তু মুখের ইনফেকশনে এগুলো কমন। ব্যাকটেরিয়াইডস, পেপটোস্টেরোল, মানে মিক্সড যে ইনফেকশন, এগুলো ফিসোব্যাকটেরিয়াম, পেপটোস্ট্রেপ্টোকক্কাস, এগুলোর মাধ্যমে কিন্তু লাডউইক্স এনজাইনা হয়। এবং এটার প্যাথোজেনেসিসটা কি, সেম। আমি এই যে দেখালাম যে দাঁতে ইনফেকশন হবে, তার নিচে আসবে, সাবলিঙ্গুয়াল স্পেসে আসবে, মাইলোহাইডকে ক্রস করে সে সাবমেক্সিলারি স্পেসে চলে আসবে। এখানে যে ডেন্টাল ইনফেকশন হয় তার নিচে নামতে পারে। এখানে সেম, এখানে এসে দাঁতের ইনফেকশনে মাইলোহাইড ক্রস করে সে নিচের দিকে চলে আসবে। আরো নিচের দিকে আসলে সে ফাশাল স্পেস বরাবর নিচে নামতে নামতে নেক থেকে চেস্টেও চলে আসে, অনেক সময় আমরা দেখি। এটা লাডউইক্স এনজাইনা। ক্লিনিক্যাল ফিচার সেম, একই জিনিস। গলায় যখন হয় তার গলা ব্যথা থাকবে, ডিসফেজিয়া, অডাইনোফেজিয়া, এবং তার লেরিঞ্জিয়াল ইডেমা হয়ে অনেক সময় রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। তার সোয়েলিং অফ দ্য নেক, বাইরের দিকে ফুলা থাকবে, খুব পেইন থাকবে, ফিভার থাকবে, পেশেন্ট লেথার্জিক থাকবে, কিছু খেতে পারবে না, স্যালাইভেশন থাকবে, মুখ দিয়ে দুর্গন্ধ আসবে, হিস্ট্রি অফ ডেন্টাল, দাঁত ব্যথার হিস্ট্রি দিবে, দাঁত তোলার হিস্ট্রি দিবে, এই ধরনের সেই হিস্ট্রি দিবে। এবং ফেসিয়াল ইডেমা থাকবে, বাইরের দুই পাশে হবে, বাইরের দিকে রেডনেস থাকবে, টেন্ডারনেস থাকবে, এরকম থাকবে। ইনভেস্টিগেশন কি, আমরা মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি, অনেক সময় আমরা ওপিজি করি, যে দাঁতের ডেন্টাল রুটে কোনো ইনফেকশন আছে কিনা। আলট্রাসোনোগ্রাফি করলে এরকম বিভিন্ন গ্যাস, তারপরে ফ্লুইড, ইনফ্লামেটরি সাইন পাবো, ইডেমা পাবো। সিটি স্ক্যান করতে পারি, সিটি স্ক্যান করেও দেখি আমরা। ম্যানেজমেন্ট পারপাসে আমরা দেখা যায় পেশেন্ট অনেক সময় এনিমিক হয়ে যায়, সিবিসি আমরা করি। পেশেন্টের ডায়াবেটিক যাদের, তাদের দেখা যায় রোগের প্রোগ্রেসটা বেশি হয়, ডায়াবেটিস দেখতে পারি, ব্লাড গ্রুপিং, যেহেতু এনিমিক থাকলে আমরা রক্ত দিতে হবে। সফট টিস্যু নেক লেটারাল ভিউ করে আমরা দেখতে পারি এয়ারওয়ে কম্প্রোমাইজ কিনা। চেস্ট করে আমরা দেখি মেডিয়েস্টিনাইটিস হয়েছে কিনা, এগুলো আমরা দেখতে পাই। এটা একটা দেখেন সিটি স্ক্যান, এই যে এখানে দেখা যাচ্ছে ডিফিউজ, তার এখানে একদম নেকের এখানে অ্যাবসেস হয়ে সাবমেক্সিলারি স্পেস সব ভেদ করে গ্যাস ফ্লুইড, গ্যাস লেভেল, এই যে কালো কালো দেখা যাচ্ছে এখানে নিচের দিকে চলে যাচ্ছে, এবং এটা সাবমেন্ডিবুলার স্পেসে তার ইনফেকশন একুমুলেশন হয়েছে। সিটি স্ক্যান এগুলা কিন্তু পোস্ট গ্রাজুয়েট লেভেলে কিন্তু এগুলা দেয়া হয় হসপিতে, এই ধরনের ফিল্ম দেখা যায় দেয়া হয়। এই জন্য অ্যাবসেস, বিনাইন কিছু ডিজিজেরও কিন্তু আমরা কিন্তু সবসময় সিটি স্ক্যান এগুলো দেখলে প্রথমে মাথায় আসে যে এটা ম্যালিগনেন্সি কিনা, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে। অ্যান্টিবায়োটিক, দোজ আর কাভারিং দ্য অ্যারোবিক এন্ড অ্যানারোবিক অর্গানিজম। এই ধরনের একটা মিক্সড অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ব্রডস্পেকট্রাম, সেফালোস্পোরিন দেই, তারপরে সাথে আমরা মেট্রোনিডাজোল দিই অ্যানারোবিক কাভারেজের জন্য, এগুলো আমরা ইউজ করি। আমরা এটা কি সার্জিক্যাল, এটা মেইন চিকিৎসা হচ্ছে আমরা সার্জিক্যাল ড্রেন ইউজ করতে হবে, এটা আমরা বলি। এই জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় ইনএডুকেট ড্রেন করি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন জায়গায় ইনএডুকেটলি ড্রেন হয়, এবং পেশেন্ট পরবর্তীতে কমপ্লিকেশন নিয়ে রাইজ করে। এই জন্য প্রপারলি ড্রেন করতে হবে। এবং প্রপারলি ড্রেনটা কি, এটা আমরা সবসময় ইউজুয়ালি বাইরের দিক দিয়ে আমরা করি, মানে শুধু ইন্ট্রা ওরালি আমরা করতে পারি যদি সাবলিঙ্গুয়াল স্পেসে আসে, কিন্তু এই স্টেজে অনেক সময় রোগীরা আসে না, বুঝতেই পারে না, অনেক সময় দেখা যায় এগুলো অ্যান্টিবায়োটিক কনজারভেটিভ ট্রিটমেন্ট হয়। এক্সটার্নাল অ্যাপ্রোচ, এখানে আমরা কি সেম আমরা 2 ফিঙ্গার বিলো মেপে নেই, কারণ হচ্ছে যেহেতু মাইলো আমরা যাতে মার্জিনাল ম্যান্ডিবুলার ইনজুরি না করি, এর নিচে হয়ে আমরা একটা হর্স শু শেপ, মানে ঘোড়ার যে শু থাকে এরকম হর্স শু শেপ, এখানে এই অ্যাঙ্গেল থেকে
এই অ্যাঙ্গেল পর্যন্ত, এর নিচে এইভাবে আমরা একটা উল্টা একটা ইউ শেপের মতো একটা ইনসিশন দিই রোগীকে আমরা করে উল্টে ইউ শেপ দেওয়ার পর ইনসিশন দিয়ে আমরা মনে করি যে হয়তো এখনই পাস বের হয়ে আসবে, দেখা যায় ইনসিশন দেওয়ার পরে আমরা তারপরে পাস আসে না। কারণটা কি? অনেক সময় এটা মাইলোহাইডের নিচে থাকে, এই জন্য ইনসিশন দিয়ে আমরা মাইলোহাইডকেও মাসেলকেও স্প্লিট করতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ইনসিশন আমরা দিব, দেন আমরা একটা সাইনাস ফোর্সেপ বা আর্টারি ফোর্সেপ দিয়ে মাইলোহাইডকে স্প্লিট করে সাব যে লিঙ্গুয়াল স্পেস বা ফ্লোর অফ দ্য মাউথে আমরা ঢুকবো এখানে করব। এবং ইমার্জেন্সি আগে আমাদের ম্যানেজ করতে হয়, যদি দেখা যায় এয়ারওয়ে কম্প্রোমাইজ আছে ট্রাকেস্টমি করতে হবে। দ্যাট মিনস আমরা এক্সটার্নাল অ্যাপ্রোচে হর্স শো শেপড একটা টু ইনসিশন দিব অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে আরেক অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের 2 ফিঙ্গার বিলোতে আমরা একটা ইনসিশন দিয়ে আমরা নিচের দিকে স্প্লিট করে মাইলোহাইড স্প্লিট করে ড্রেন করব। এই যে দেখেন ইনসিশনের একটা মার্ক, এই যে একটা ম্যান্ডিবলের মার্জিন অ্যাঙ্গেল থেকে শুরু করে এই পাশ থেকে এই পাশে উল্টায় ইউ শেপড, অনেকটা পুরোপুরি ইউ না, মানে কার্ভেচার এরকম কনকেভ টাইপের একটা আমরা একটা দেই ইনসিশন দিয়ে আমরা স্প্লিট করে তারপরে ঢুকি। এটা একটা লাডুইক্স এনজাইনা, আমরা ইনসিশন দিচ্ছে এখানে, এটা কেটে পুরোটা যাইতে হবে। অনেক সময় ড্রেন দেওয়া হয় ইনসিশন দিয়ে। এভাবে প্রিভেন্ট কিভাবে করতে পারি আমরা, যদি মেইনলি হচ্ছে যেহেতু দাঁত থেকে আসে, গুড ওরাল হাইজিন, ডেন্টাল যাদের ইনফেকশন আছে এটা ট্রিট করতে হবে, গুড ওরাল হাইজিন মেনটেন করতে হবে, দাঁতের ডাক্তার দেখাইতে হবে দাঁতের প্রবলেম থাকলে, দেখা যায় নয়তো এরকম একিউট ইনফেকশন নিয়ে আমাদের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। কমপ্লিকেশন কিন্তু এটা মারাত্মক কমপ্লিকেশন হয়, যেহেতু সে ফেরিঞ্জিয়াল রেট্রোফেরিঞ্জিয়াল সব মেডিয়েস্টিনামকে ইনভলভ করে, এয়ারওয়ে অবস্ট্রাকশন সেপ্টিসেমিয়া হয়ে পেশেন্ট কিন্তু মারা যায় এবং তার ফ্যাটালিটি খুব বেশি লাডুইক্স এনজাইনা। এই জন্য এটাকে আমরা একিউট ইমার্জেন্সি হিসেবে বিবেচনা করি, দ্রুত এটা ট্রিটমেন্ট না করলে পেশেন্ট মারা যেতে পারে। এই হচ্ছে আজকের নেক স্পেস ইনফেকশনের টোটাল। আমি একটু খুব দ্রুত করেছি যাতে অল্প সময়ের মধ্যে শেষ করা যায়। আশা করি মানে গ্রস জিনিসগুলা, তবে সবাইকে মনে রাখতে হবে কিছু কমন জিনিস, যে আমরা যখন পেরিটনসিলার অ্যাবসেস, রেট্রোফেনিজিয়াল অ্যাবসেস, প্যারাফেনিজিয়াল অ্যাবসেস, লাডুইক্স এনজাইনা, প্যারোটিড অ্যাবসেস, এই 5টা অ্যাবসেস কিন্তু সবচেয়ে কমন। এই 5টা অ্যাবসেস এগুলা কি জিনিস, কোথায় হয়, কারণ কি, কিভাবে প্রেজেন্ট করে, হোয়াট আর দ্য সিমটমস, হোয়াট আর দ্য সাইন্স, আমি ক্লিনিক্যাল ডায়াগনোসিসের পরে ইনভেস্টিগেশন কি করতে পারি, ম্যাক্সিমামই ক্লিনিক্যালি ডায়াগনোস করতে ইনভেস্টিগেশন করব। তারপরে আমরা করণীয় কি, আমার ইমিডিয়েট হসপিটালাইজেশন ট্রিটমেন্ট, ইমিডিয়েটলি আমরা একটা ট্রিটমেন্ট দিব। তারপরে আমরা যেটাই দিই মেডিকেল ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক দিই, এবং কমনলি অ্যারোবিক অ্যানারোবিক অর্গানিজমকে কভার করে দিতে হবে। এবং তার ইনসিশন ড্রেন, যে কোনো অ্যাবসেস কোনো পুজ থাকা মানেই বডিতে তাকে ইনসিশন ড্রেন করে আমাদের অ্যাবসেসটাকে বের করে ফেলতে হবে। তারপরে তার অ্যান্টিবায়োটিক কাভারেজের মধ্যে রাখতে হবে, ওইভাবে সে ট্রিটেড হবে। এবং এগুলোর পজিশন কি, কিভাবে করা হয়, কোনটাতে অ্যানেস্থেসিয়া লাগে, কোনটাতে লাগে না, কাদের বেশি হয়, বাচ্চাদের কোনটা বেশি হয়, বড়দের কোনটা বেশি হয়, এগুলো কিন্তু কমনলি জানতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। এই হচ্ছে মোটামুটি যেগুলা নেক্সট স্পেস ইনফেকশন গুলা, এগুলো আমি র্যাপিডলি চেষ্টা করেছি মোটামুটি সবগুলা কভার করতে। যেই যেই কয়টা কমনলি, এগুলো খুব কমনলি আস্ক করা হয়, এবং এটা প্র্যাকটিক্যালিও আমরা যখন ইএনটি ওয়ার্ডে বা ইএনটিতে যে কোনো ধরনের আউটডোর পেশেন্ট হিসেবে এগুলো অনেক ধরনের এই ধরনের পেশেন্ট প্রেজেন্ট করে। এবং রুগীরা অনেক সময় দেখা যায় যারা দূরে বা পেরিফেরিতে থাকে, অনেক সময় তারা নেগলেক্টেড থাকে এবং লেট স্টেজে আসে, বিশেষ করে লাডুইক্স এনজাইনা পেশেন্ট, এরা দেখা যায় খুবই সাফার করে, এবং অনেক সময় হসপিটালে এসেও দেখা যায় আমরা চিকিৎসা দিলেও রুগী আলটিমেটলি মারা যায়। এই জন্য এই কয়েকটা জিনিস আমাদের খুব ভালোভাবে জানতে হবে, এবং এগুলো কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে ডায়াগনোস করতে হবে, এটা সবার জানতে হবে। এবং পরীক্ষার জন্য এগুলার কমপ্লিকেশন কি, এগুলা কিভাবে হয়, মানে কোন কোন কি কারণে হয়, কি চিকিৎসা দিতে হয়, এটা আমাদের সবাইকে জানতে হবে। কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার করব। আসলে এটা খুব কমন এবং আলোচিত, মানে আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে এগুলো অনেক পড়েছি, তবে রেডিওলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দিবেন, রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস এর রেডিওলজি এগুলো খুব ইম্পর্টেন্ট। পোস্ট গ্রাজুয়েটে সিটি স্ক্যান গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস এর এবং আপনার লাডুইক্স এনজাইনা এগুলো কিন্তু অনেক সময় সিটি স্ক্যানে দিয়ে দেয়। কোনো কোশ্চেন মনে হয় নাই।
সবাইকে থ্যাংক ইউ। আশা করি মোটামুটি সবাই এটা ডিটেলস একটু পড়লে ভালো হবে, সবগুলা যতটুকু সম্ভব হয়। যেগুলা অ্যাপস এগুলো খুব কমন, যেহেতু আমরা ক্লিনিক্যালি এবং প্র্যাকটিক্যাল লাইফেও পাই, এই জন্য এগুলার ট্রিটমেন্ট এবং সম্পূর্ণ ইভালুয়েশন কিভাবে করবো, চিকিৎসা, এটা জানতে হবে। কোশ্চেন মনে হয় নাই সবার। থ্যাংক ইউ সবাইকে। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আশা করি ইনশাল্লাহ নেক্সট রবিবারে ইম্পর্টেন্ট অন্য কোনো টপিক নিয়ে, নেক রিলেটেড টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি।